বাংলা বাংলা আমার যদি ব্যক্তিগত মতামত জিজ্ঞেস করেন, মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গে কোনো বিকল্প নাই, আগামী দিনেও কোনো বিকল্প নাই। চিফ মিনিস্টারের সঙ্গে কি অসম্ভ পরিশ্রম করতে পারে, আমরা হাঁপিয়ে গেলে উনি হাঁপাতেন না। বাপ বাপ, চিফ মিনিস্টারের সঙ্গে তো দেখেছি 2021-এ তো ইলেকশন কমিশন জানে যে 2026-এ পশ্চিমবঙ্গে আসছে, তাহলে এই 5টা মাসে চুপচাপ বসে থাকলেন বিষয়টা। এই পদ্ধতিটাই কিন্তু একদম সমর্থন করা যায় না। যে পদ্ধতিটা অন্তত পশ্চিমবাংলায় হচ্ছে এর সমর্থন করা যায় না। যেটা প্রফেশন আছে ইন্টেন্সিভ রিভিশন, স্পেশাল কথাটা কিন্তু পরবর্তীকালে যুক্ত। 21শে জুলাইয়ের যে আন্দোলন, সে আন্দোলন তো উনিই তো তার মুখ্য হয়েছিলেন। যেখানেই কোনো গণতান্ত্রিক অধিকার, মানুষের কোনো অধিকার যখনই লঙ্ঘিত হচ্ছে, মানুষ যেখানে বিপদগ্রস্ত হচ্ছে, উনি আছেন পাশে সবসময়। যতই মমতা ব্যানার্জিকে কোট করার চেষ্টা করুক, অনুকরণ করার চেষ্টা করুক, মমতা ব্যানার্জি দিতে হবে না। মমতা ব্যানার্জি একজনই হয়, মমতা ব্যানার্জি, ব্যাস। বিহার বাংলা নয়, বাংলা অন্য জিনিস। মমতা ব্যানার্জির কোনো বিকল্প নেই। While I was sitting in নবান্ন, তখন তো প্রায়শই আমার সঙ্গে দেখা হতো, এবং ইট সো হ্যাপেন যে আমি খুব অনেক রাত্রি পর্যন্ত কাজ করতাম। আমি যখন প্রফেশনে ছিলাম, এখনও আমি রাত্রি 12:30 1টার আগে ঘুমাই না। আমার অভ্যাসটাই ওরকম হয়ে গেছে। আমি এখনও আমার ল জার্নালগুলি পড়ি আর কি, বসে বসে। আমার পড়াশোনা করতে করতে তখন ওই রকম রাত্রি 12:30 1টা হয়ে যেত। তা আমি যখন নবান্ন থেকে নামতাম, এক একদিন এমন হয়েছে ওই লিফট দিয়ে ম্যাডাম নামলেন, এই লিফট দিয়ে আমি নামলাম, এই 8টা 8:30 এরকম। তখন প্রায়শই দেখা হতো। এখন আমি একটু অফ দি ট্র্যাক, শুধু এখন আর দেখা হয় না সেইভাবে। কোনো প্রোগ্রামে গেলে তখন দেখা হয়, যদি আমি ওখানে থাকি। উনি মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবে ওখানে অ্যাপিয়ার করেছেন, অ্যাপিয়ার হয়ে উনি সলভ করেছেন মানুষের রিপ্রেজেন্টেটিভ হয়ে। মানুষ যে এত হয়রানির শিকার হচ্ছে এবং এসআইআর পদ্ধতিটা যেভাবে চলছে, সেইটাই উনি সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরেছেন। এবং ওনার সুপ্রিম কোর্টের সামনে কথা হচ্ছে যে মানুষ যাতে তার ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়। উনি ওখানে মমতা ব্যানার্জি হিসেবে গিয়েছেন। দেখেন, এসআইআরটা কিন্তু হবে না এটা কেউ বলছে না, এটা কনস্টিটিউশনাল প্রভিশন, কিন্তু তার একটা পদ্ধতি আছে। আজকে আপনি বলতো 2021-এ লাস্ট ইলেকশন হয়ে গেল, 2021-এই তো ইলেকশন কমিশন জানে যে 2026-এ পশ্চিমবঙ্গে আসছে, তাহলে এই 5টা মাসে চুপচাপ বসে থাকলেন কিছু। এটা যে এটা দীর্ঘ সময় ধরে করতো, ধর 1 বছর 2 বছর 3 বছর ধরে যে এই প্রসেসটা চলতো, তো মানুষের এই হয়রানিটা হতো না। তো তুমি এই প্রসেসগুলি আগে করলে না কেন? শুরু কেউ তো বাধা দেয়নি। এসআইআর হবে না কেউ বলছে না। গোটা প্রশ্নটাই হচ্ছে পদ্ধতির উপরে, সময়ের উপরে। একটু আগে কাগজে লেগেছে একজনের হেরিয়ে 2 মিনিট করে নেয় টাইম, 2 মিনিট করে টাইম। কী হয় হেরিংটা হবে 2 মিনিট? কতজনকে শুনতে পারবে? এই তাড়াহুড়ো কী জন্যে? এটা তো দীর্ঘ সময় নিয়ে একটা করা যেত, এটা কোনো অসুবিধা ছিল না। এই এতগুলি লোককে নিয়ে দৌড় করানো হচ্ছে, আর অদ্ভুতভাবে সব বাইরে থেকে লোক নিয়ে সেখানে মাইক্রোভাস করে, যারা বাংলার কিছু জানেই না তাদেরকে লাগিয়ে দিয়েছে। যেমন ওই যে এই পদবী, যেমন চট্টোপাধ্যায় কেউ লেখে, কেউ চ্যাটার্জি লেখে, কেউ মুখার্জি লেখে, কেউ লেখে মুখোপাধ্যায়। তো এগুলি তো বাংলার লোক এটা জানে, এটা বাইরের লোক তো জানবে না। ইংরেজির সঙ্গে বাংলার অনেক ডিফারেন্স হয়ে যায়। আপনি যদি আপনার উপাধি যদি খাঁ, তো আমাদের একটা উপাধি আছে, ক্ষয়চন্দ্রবিন্দুর আকার লিখবেন খাঁ। ইংরেজি যখন বেরোলে আপনি KHAN লিখবেন, খান। তাহলে খানের সঙ্গে তাহলে এখানে ক্ষয়চন্দ্রবিন্দু আকার না দিয়ে ক্ষয়কার ন লিখতে হয়। তো এইগুলি যদি লোকালি যারা, তারা তো জানবে, তারা জানে এটা, তারা জানবে কী করে? বাইরে থেকে এসে সেগুলি বিভিন্ন বিভ্রান্তি হচ্ছে। তারপরে দেখেন এই যে যেটা উনি বলেছেন, বিয়ের পরে ন্যাচারালি পদবি চেঞ্জ হয়ে যায়। আগে নিয়ম ছিল কি, না পদবিটা ওই একই পদবি। যে চক্রবর্তী বিয়ে হলো ধরেন কারণ ভরচাজের সঙ্গে, তাহলে মহিলার নাম অমুক ভরচাজ হয়ে যেত। এখন হয় কি, তারা ওই টাইটেলটাও রাখে, এই টাইটেলটাও রাখে। তার একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে তখনকার দিনে যাদের বিয়েতে হয়ে যেত, তারা তো চাকরি বাকরি করতো না। এখন তো মেয়েরা অনেক চাকরি বাকরি, হ্যাঁ, এইসব বিষয়তে ইনভলভ হতে হয়। তাদের সার্টিফিকেটে এখন
নাম থাকে, একরকম টাইটেল থাকে। এখন বিয়ে হয়ে যাওয়ার পর এখন টাইটেল হয়ে যায়, এটা কালেক্ট করতে হয়। সেই জন্য এখন ডুয়াল টাইটেলটা ইউজ করে দেয় মেয়েরা। বেশিরভাগ মেয়েই দেখবেন ডুয়াল টাইটেলটা ইউজ করে দেয়। যেমন ভট্টাচার্যের ফ্যামিলির সঙ্গে তো বিয়ে হয়েছে, অমুক চক্রবর্তী ভট্টাচার্য, অমুক সাহা কুণ্ডু, এইভাবেই লেখে। সেটা যদি বাইরের লোক হয়তো জানবেই না এইগুলি। তো সেইগুলির জন্য এখন এই যে হয়রানি করে ডেকে নিয়ে যাচ্ছে, তার কোনো মানে আছে আপনি বলুন? এই যে মানুষের হয়রানি হচ্ছে, কত লোক অসুস্থ হয়ে পড়ছে, কত লোক মারা যাচ্ছে, আর যারা যে ছবিতে দেখছি আসছে, দেখে না নিজেদের কষ্ট হয় দেখতে। আমি সেদিন দেখছিলাম একটা ডোয়ারফিশ লোক 2 হাতে দুটো যে লাঠি নিয়ে হাঁটতে পারছে, রেম করতে করতে আসছে, সে হাত বগলের থেকে কাগজ পড়ে যাচ্ছে। তো এই জিনিসগুলি তো তুলে ধরছেন সুপ্রিম কোর্টের সামনে। মাইক্রোওয়েভারে তো আমি যা দেখছি, আমি অতটা ইলেকশন নিয়ে যাই না, যা আলোচনা শুনছি এর নাকি কোনো প্রভিশনই নেই, শুনছি যা। আমি সঠিক নই, তবে যা আলোচনা হচ্ছে শুনছি সেটাই। আমি যেটা প্রভিশন আছে ইন্টেনসিভ রিভিশন, স্পেশাল কথাটা কিন্তু পরবর্তীকালে যুক্ত। ইন্টেনসিভ রিভিশন আছে, তার কনস্টিটিউশনাল প্রভিশন আছে, সেটাই তো বললাম, যেটা কনস্টিটিউশনাল প্রভিশন আছে ইন্টেনসিভ রিভিশনের। তা 21 সাল থেকে 26 সাল পর্যন্ত সময় হলো না করার। যখন ইলেকশন দোরগোড়ায় তখন তড়িঘড়ি এটাকে করতে হবে। আর আপনার যে কোনো জিনিসই আপনি যদি তাড়াহুড়ো করে করতে চান, তার ভুলভ্রান্তি স্বাভাবিক। আপনি যদি ধীর স্থিরভাবে করেন, তাহলে ভুলভ্রান্তি তাতেও হয়তো হতে পারে, কিন্তু চান্সটা অনেক কম। কিন্তু আপনি যদি তাড়াহুড়ো করে করেন, তাহলে চান্স রেস্টিফিকেশানটা অনেক কম, ভুলভ্রান্তিরও স্কোপ বেশি। এইগুলিও তুলে ধরেছেন কোর্টের সামনে। আমাকে 2-1 জন জিজ্ঞেস করেছিল যে উনি যে সুপ্রিম কোর্টে যাবেন, আমি বললাম নিশ্চিত থাকো একদম, আমি তো ওনাকে দেখেছি, টু দি পয়েন্ট দেখবে সুপ্রিম কোর্টের সামনে কথা বলে দিচ্ছেন সব, দেখে নিও, টু দি পয়েন্ট একদম উনি বলবেন। এবং পরে কাগজে দেখলাম ঠিক এই পয়েন্টগুলি উনি বলেছেন। এবং কাগজে দেখলাম সব তো আর ওই টিভিতে বোঝাও যায় না, জানাও যায় না, আমি অত টিভি দেখিও না। উনি নাকি 5 মিনিট সময় চেয়েছিলেন, তা আমাদের মহামান্য চিফ জাস্টিস বলেছেন নাকি আপনাকে 15 মিনিট সময় দিলাম। এবং সেদিন নাকি একটা আনইউজুয়াল ব্যাপার হয়েছে, যখন উনি বলছিলেন সুপ্রিম কোর্টের, সেটা লয়ার বলছিলেন একজন, 1টার সময় লাঞ্চ রিসেস হয়ে যায়, 1টার সময় জজেরা সব উঠে যান লাঞ্চে, আবার ঠিক 2টোয় বসেন। সেদিন নাকি ওই কোর্টে জজ সাহেবের উঠেছেন 1টা 40 মিনিটে। মানে বলছে যে এটা মানে সুপ্রিম কোর্টে আমরা শুনিনি বা দেখিনি কোনো দিন যে 1টার পরে কোর্ট বসে শুনছেন, 1টা 40 মিনিটে কোর্ট উঠেছেন। এটা কতদূর কি আমি জানি না, একজনের আমি শুনছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যখন। উনি তো 5 মিনিট সময় চেয়েছিলেন, কাগজে দেখলাম, তাতে চিফ জাস্টিস বলেছেন আপনাকে 15 মিনিট সময় দিলাম, আপনি বলুন। কোর্ট অ্যাকচুয়ালি কি জানেন তো, কোর্ট যখন কেউ দেখেন যে ইন পার্সন বলছেন, কোর্ট কিন্তু তাকে লিবার্টি দেয়, যে লিবার্টি একটা লয়ারকে অত দেবে না। কারণ কোর্ট জানে যে তো লয়ার নয়, এ তো আমার সামনে ইন পার্সন এসছেন, সুতরাং ইনি 2-1টা কথা এদিক ওদিক ভুলভ্রান্তি ওনার হতেই পারে, যেটা লয়ারের হওয়ার কথা নয়। সুতরাং ইন পার্সন নিয়ে করলে কোর্ট কিন্তু একটু লিবার্টি সবসময় দেয়। এবং ওনাকে 15 মিনিট শুনেছেন, এক্সট্রা দিয়েছেন। এবং ওই তো বললাম সেদিন নাকি লাঞ্চ ব্রেক হয়েছে ওই কোর্টে 1টা 40 মিনিটে। আমি জানি না এটা সঠিক কিনা, কিন্তু আমি শুনেছি এটা। আমি সেইটা আমার দৃশ্যটা মনে পড়ছিল বালুঘাট কোর্টের, এইটা দেখে, কারণ ওটা আমি নিজে দেখেছি তো, একদম ওই দৃশ্যটাই আমার মনে পড়ছিল যে মানুষের কী রকম একটা আকর্ষণ আছে ওনার প্রতি। সেই আকর্ষণটা আমি দেখলাম যে এখনও এই একই আকর্ষণ আছে মানুষের। এবং এখনও কিন্তু মানুষ ওনাকে এই 2011-র আগেকার মমতা ব্যানার্জি হিসেবে দেখতে পেয়েছে, যেটা আমরা তখন দেখেছি ওনাকে। এই যে 26 দিন অনশন করেছিলেন এখানে, এখানেই করেছিলেন তো, সেই সময়কার যে মমতা ব্যানার্জি, বহুদিন পরে আজকে 26 সালে সেই মমতা ব্যানার্জি কিন্তু মানুষ একবার দেখলেন। আমি এটা ফিল করব যখন আমি কোর্টের সামনে অ্যাড্রেস করছি যে না, কোর্টকে আমি আমার সব কথা বলতে পেরেছি, সব কথা তাকে
সমস্যাটা বুঝিয়ে দিতে পেরেছি। আমার স্যাটিসফ্যাকশানটা ওইখানে। কিন্তু আমি 5টা চেলে যে 5টাই রিলিফ পাবো তার কোনো মানে নেই। আমি 5টা চেলাম, হয়তো 3টে রিলিফ পেলাম, 2টো পেলাম না, হতে পারে, এটা হয়। কিন্তু আমার স্যাটিসফ্যাকশান থাকলো না, আমি 5টাই কিন্তু ওনাকে আবার যুক্তিগুলি ওনার সামনে আমি প্রপারলি তুলে ধরেছি একদম। ওই যে বললাম না একটু আগে, যে লোকটা আপনার কাছে প্রতিকার চাইতে আসছে সে যেন ফিল করে যে না, আমি আমার কথাটা যাকে বলছি তাকে আমার পুরো কথাটাকে আমি তাকে বলে বুঝিয়ে দিতে পেরেছি, এটা যেন আমি ফিল করতে পারি। এখন বিচারটা তো একজন তৃতীয় ব্যক্তির হাতেও, এবং সবসময় বলতে হবে যে আমি যদি 5টা চাই, যে 5টাই পাবো এমন তো কোনো মানে নেই। আমি যদি 10টা কেস করি 10টাই আমি জিতবো এমন তো কোনো মানে নেই। আমাকে হারতেও হবে, আমাকে জিততেও হবে, তো খেলা একটা। খেলাতেও হার জিত যেমন আছে, আমাদেরও প্রফেশনে হার জিত আছে। আমরাও কনভিকশন খেয়েছি, আমরাও অনেক অ্যাকুইটেল করেছি। আমি তো প্রথমেই আপনাকে বললাম যে গণতান্ত্রিক অধিকারগুলিকে রক্ষা করার জন্যই তো উনি লড়াইটা করছেন, এবং সেই লড়াইটা করছেন মানুষের হয়ে। মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে রক্ষা পায়, গণতন্ত্র যাতে রক্ষা পায়, সংবিধান যাতে রক্ষা পায়, এইটাই হচ্ছে ওনার লড়াই। দেখেন এসআইআরটা তো কন্টিনিউয়াস প্রসেস। এই যেভাবে এটা খুঁজি, এটা একদম এই পদ্ধতিটাই কিন্তু একদম সমর্থন করা যায় না। যে পদ্ধতিটা অন্তত পশ্চিমবাংলায় হচ্ছে এর সমর্থন করা যায় না। বাংলা বাংলা, বিহার বাংলা নয়, বাংলা অন্য জিনিস। মানুষ এখানে অনেক বেশি কনসাস, অনেক বেশি কনসাস। আপনি বলুন তো, স্বাধীনতা আন্দোলন যখন হয়েছিল সবচেয়ে বেশি ইনভলভমেন্ট কাদের ছিল? বাংলার ছিল। তারপরে যদি আস্তে আস্তে পাঞ্জাব আছে, আজকে যদি আমি যাইনি, সেলুলার জেল যারা ঘুরে এসছে তাদের কাছে আমি গল্প শুনেছি। আমার এক জুনিয়র লয়ারের বাবা আমাদের ওখানকারই একটা কেসে সেলুলার জেলে যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গিয়েছিলেন সেই সময়। তা ও দেখতে গেছিল স্বাধীনতার পরে, যে বাবা যেখানে ছিল জায়গাটা দেখে আসি। ওর কাছে আমি গল্প শুনেছি যে সেই নামের লিস্ট টাঙানো আছে, সমস্ত অধিকাংশ হচ্ছে বাঙালি। বাংলার যা তখন অবদান ছিল, সেই সব বাংলার ছেলেমেয়েরা যেভাবে মৃত্যুবরণ করে নিয়েছে, স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, অন্য কোনো রাজ্যের এই পদ্ধতি ছিল? বলুন আপনি। তো বাংলা অন্য জিনিস। স্বাধীনতা আন্দোলনের যে প্রকৃত ইতিহাস দেখা হয়, সেখানে বাংলাকে মুছে দেওয়ার কোনো প্রচেষ্টা কখনোই টিকতে পারে না। বাঙালির এই যে মর্যাদা, বাঙালির যে আত্মাভিমান, বাঙালির সংস্কৃতি, বাঙালির কৃষ্টি, সেইটা কিন্তু বাঙালি ছাড়বে না। সেইটাকে যদি মূল্যায়ন করতে কেউ ভুল করে, সে কিন্তু ভুলই থাকবে। নো আইডেন্টিটি নো ভোট। সেশন তো বাধ্য হয়েছিল, সেশনের মতো লোক জেল সেশনে যেটা চালু করেছিলেন, বাধ্য করেছিলেন উনি আন্দোলন করে, এবং তরতাজা কিছু প্রাণের বিনিময়ে আন্দোলনটা হয়েছিল তখন। নো আইডেন্টিটি নো ভোট, 21শে জুলাইয়ের যে আন্দোলন, সে আন্দোলন তো উনি তো তার মুখ্য হয়েছিলেন। সেটা আন্দোলনে উনি যেখানেই কোনো গণতান্ত্রিক অধিকার, মানুষের কোনো অধিকার যখনই লঙ্ঘিত হচ্ছে, মানুষ যেখানে বিপদগ্রস্ত হচ্ছে, উনি আছেন পাশে সব সময়। এটা একবার না বহুবার দেখেছি। প্রচণ্ড ফ্লাড হয়ে গেছে, উনি চলে গেছেন ঠিক। তখন উনি বোধহয় যুব কংগ্রেসেরও নন, সভানেত্রী নন। উনি তো কুমারগঞ্জে যখন গেছিলেন ব্যাপারটায়, তখন তো উনি যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন। তারও আগে বোধহয় উনি সেই জলের মধ্যে দিয়ে হেঁটে চলে যাচ্ছেন, ঘুরে ঘুরে দেখছেন সব। যেখানে মানুষ বিপদগ্রস্ত হয়ে গেছে উনি দাঁড়িয়েছেন। ওই যে বলেন মানুষের পাশে থাকতে হবে, মানুষের কাছে থাকতে হবে, সেটা উনি একদম অক্ষরে অক্ষরে পালন করেন। কিন্তু যেখানেই মানুষ বিপদগ্রস্ত হয় উনি হাজির হয়ে যান। আমার তো যখন দায়িত্ব ছিল, আমি পশ্চিমবাংলার সমস্ত জায়গায় ঘুরেছি। এদিকে নর্থ বেঙ্গল তো আমার নিজের জায়গা, ডুয়ার্সের ইন্টেরিয়ার পর্যন্ত আমি ঘুরেছি। এখানকার সব দক্ষিণবঙ্গের সব জেলাগুলি গেছি,
প্রত্যেকটা জায়গায় এত কাজ হয়েছিল সেই সময় শুরু হয়েছে, প্রচুর কাজ হয়েছে। যেমন উনি বলতেন, আমার বেশ মনে আছে, ওই মন্ত্রীদের একটা উনি নিতেন, মানে পারফরমেন্স নিতেন। এখনও হয় বোধ হয় সেটা, সেক্রেটারিরা থাকেন আর মন্ত্রীরা সব থাকেন, রিপোর্ট কার্ড আর কি। তা ওই কোন একটা ডিপার্টমেন্ট লিখেছে, মানে এই ওয়ার্ক, এই হচ্ছে নেচার অফ দি ওয়ার্ক, 11 তারিখে শুরু হয়েছে, এস্টিমেটেড কস্ট এত, আর রিমার্কে লেখা আছে ইন প্রোগ্রেস। ইন প্রোগ্রেস দেখেই খেপে গেছেন। ইন প্রোগ্রেস মানটা কি? ইনডেফিনিট উত্তর কি জন্যে? বলো তুমি ওখানে কবে শেষ হবে এটা? 1 বছর, 1.5 বছর, 6 মাস, সেইটা লিখতে হবে, ইন প্রোগ্রেস নয়। ইন প্রোগ্রেস তো ইনডেফিনিট পিরিয়ড, তা চলবে না। ধরুন উনি শেষ দেখে ছাড়বেন, যে কোনো ব্যাপারে উনি শেষ দেখে ছাড়বেন, কিন্তু যে কোনো ব্যাপারে যদ্দূর ওনার ক্ষমতা আছে উনি শেষ পর্যন্ত একদম লড়াইটা করে যাবেন, এটুকু বলতে পারি আপনাকে। মমতা ব্যানার্জির কোনো বিকল্প নেই। আমার যদি ব্যক্তিগত মতামত জিজ্ঞেস করেন, মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গে কোনো বিকল্প নেই, আগামী দিনেও কোনো বিকল্প নেই। তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার কাজের ধারা, কাজের গতি, মানুষের জন্য করা, এই সব মিলিয়ে এই ধারণাটা হয়। মানুষ তো একটা কোনো কিছু দিয়ে আইসোলেট এরিয়াতে ধারণাটা করবে না, আপনাকে সব কিছু দিয়ে তাকে মূল্যায়নটা করতে হবে। তো সব কিছু দিয়ে যদি মূল্যায়নটা করেন, মমতা ব্যানার্জির কোনো বিকল্প পশ্চিমবঙ্গে নেই, এখনও নেই, আগামী দিনেও দেখা যাচ্ছে না। আমাকে কিছু প্রোগ্রাম দেওয়া হয়েছিল, মানে শোকে আর কি, যে এই দিন এখানে, এদিন ওখানে, ওদিন সেখানে। আর প্রোগ্রামটা এরকম ছিল, আগের দিন আপনাকে যেতে হবে, গিয়ে সারাদিন ধরে ঘুরতে হবে, বাড়ি বাড়ি যেতে হবে, একটা করে কার্ড দিতে হবে, তারপরে কারো বাড়িতে খেতে হবে, খেয়ে নিয়ে আবার ঘোরাঘুরি করে ওইখানে সন্ধ্যাবেলা একটা মিটিং মতো করতে হবে ওয়ার্কারদের নিয়ে। ওদের গেঞ্জি টেঞ্জি দিয়েছিল, গেঞ্জি ফেঞ্জি দিতে হবে, রাত্রিরে ওখানে থাকতে হবে। পরের দিন সকালবেলায় একটা ফ্ল্যাগ হোস্টিং করে ওখান থেকে চলে আসতে হবে। এই ছিল প্রোগ্রামটা। এই প্রোগ্রামটা করতে গিয়ে আমি দেখেছি, জানেন, মানুষের মধ্যে একটা অদ্ভুত সাড়া পেয়েছিলাম আমি, অদ্ভুত সাড়া পেয়েছিলাম। দিদিকা বড়টা হচ্ছে আপনাদের ভীষণ সাকসেসফুল প্রোগ্রাম হয়েছিল, এবং আজও কিন্তু এলাকার লোক বলে ওটা। কীরকম হয়েছে আপনাকে বলি, এখন আমি হয়তো গেছি, ন্যাচারালি যে আমাকে দেখেছে, এই বাড়ির ও বাড়ির সব একটা বাড়ির ওখানে এসে জড়ো হয়েছে, তা ওখানেই সবাইকে দিলাম টেলাম। তখন আর বললো আমার বাড়িতে একটু আসবেন না, তখন পারপাস আমার কিন্তু হয়ে গেছে, ওদেরকে কার্ড দেওয়া, কথা বলা ওরা হয়ে গেছে, আবার তার বাড়িতে যেতে হয়েছে। আর ওই যে দেখেন এই ছবিটা, এটা কার? বলে মমতার ছবি। চেনে কিন্তু, মানে গ্রামের লোক, হ্যাঁ গণ্ড গ্রাম, তারা কিন্তু টিভিও দেখে না, কিছুই দেখে না, কিন্তু মমতাকে আপনারা দেখেছেন মমতাকে? ওই না, এখনও দেখি নাই। আপনি তো চিনলেন কী করে? বলো ওই ইয়েতে ছবি দেখছিলাম, ওই যে পোস্টার টোস্টার টাকায়। দিস ইজ গড গিফটেড, আপনি বিশ্বাস করেন কি না করেন। এবং এটাও বলে দিচ্ছি, দ্বিতীয় মমতা ব্যানার্জি আর হবে না, এটাও যেটা দেখে, দ্বিতীয় মমতা ব্যানার্জি হবে না। যতই মমতা ব্যানার্জিকে কোট করার চেষ্টা করুক, অনুকরণ করার চেষ্টা করুক, মমতা ব্যানার্জি দ্বিতীয় হবে না। মমতা ব্যানার্জি একজনই হয়, মমতা ব্যানার্জি, ব্যাস। উনি মানে গ্রামের লোকগুলোকে বাই নেম চেনেন, জানেন আপনি? আমার এলাকার লোকদেরকে উনি বাই নেম চেনেন। অদ্ভুত, কী করে মনে রাখেন? সবসময় আমরাই ভুলে যাই অনেক সময়। হয়তো কোথাও গ্রামে গেছি, একজন বললো আরে কাকু কেমন আছেন, ভালো তো? আমি হ্যাঁ ভালো। আমি পাশের লোকটা বললাম রে কে রে এটা, জিজ্ঞেস করি, বুঝলেন? বললো ওটা ওই ওই ছেলেটা। আমি বললাম দেখ, ও যদি আমাকে জিজ্ঞেস করলো যে আমাকে চিনতে পারলেন, আমি তো চিনতে পারতাম না, বেইজ্জত হয়ে যেতাম। কিন্তু উনি একদম বাই নেম চেতেন। আপনি জিজ্ঞেস করেন, জেলা বাই জিজ্ঞেস করবেন ওনাকে, উনি পটপট নাম বলে দেবেন সব। এখনকার প্রজন্ম বলতে পারবেন না অতটা, কিন্তু আমাদের সময়কার নাম সব বলে দেবেন। একজন একটা কথা খুব ভালো বলেছে, বলছে রিয়েল মমতা হচ্ছে শি ইজ এ স্ট্রিট ফাইটার, শি ইজ এ রিয়েল স্ট্রিট ফাইটার।
এবং ওনার একটা সবচেয়ে বড় গুণ হচ্ছে একটা অ্যাডভার্স সিচুয়েশানকে কী করে নিজের ফেভারে আনতে হবে, শি ইজ দি মাস্টার মাইন্ড। এই যে যেটা এসআইআর নিয়ে হচ্ছে না, দিস ইজ আর সাবজেক্ট। চিফ মিনিস্টারশিপ ইজ নট হার সাবজেক্ট, দিস ইজ আমার যদি মূল্যায়ন ধরে, দিস ইজ আর সাবজেক্ট। এই সাবজেক্টে সে দান পারা লাগলো, কেউ পারবে না ওর সঙ্গে, স্থির বিশ্বাস আছে আমার, কেউ পারবে না ওর। চিফ মিনিস্টারের সঙ্গে কি অসম্ভব পরিশ্রম করতে পারেন চিফ মিনিস্টারের সঙ্গে, তো দেখেছি বাপ রে বাপ, আমরা হাঁপিয়ে গেলে উনি হাঁপাতেন না। এই আমার মনে আছে 2011-তে জেতার পর 21শে জুলাইতে হয়েছিল ব্রিগেডে, কুণাল ঘোষ সঞ্চালক ছিলেন। আমরা স্টেজে বসে আছি, তুমুল বৃষ্টি তো আগের দিন থেকে। তো উনি আমাদের কাছে এসে বললেন, আমরা সব ভিজছি, এসে বললেন সবাইকে, এই বাড়িতে যাবি, বাড়িতে গিয়ে চান করবি, চান করে এক কাপ চা খাবি, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না বৃষ্টিতে।